কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দুঃখ আঁকতে পারে তোমাকে, তবু তুমি খুঁজে নাও আলো। পৃথিবীর কানে কানে বলো আজ নিজেকে বেসেছি বড় ভালো। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। আগামী 29শে অগস্ট বেলা আসছে, অনিলাভ চট্টোপাধ্যায়ের ছবি, আর এই মুহূর্তে স্বয়ং পরিচালক রয়েছে। প্রথমত প্রথম ছবি, অনেক অনেক শুভেচ্ছা। এবং ছবির ঠিক 3 দিন আগে, মানে যদি বলি 72 ঘন্টা আগে, পরিচালকের কি অনুভূতি চলছে? পরিচালকের অনুভূতি চলছে, সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর কি, মানে সব কিছু, অনেক কিছু বাকি থাকে, শেষ মুহূর্তে অনেক কাজ বাকি থাকে। প্রমোশনের একটা কী বলবো, শেষ পর্যায়ে এসে আমরা এসে পৌঁছেছি। এতদিন ধরে এতগুলো পরিশ্রম, এতগুলো মানুষের পরিশ্রম, এবং সেটা সবাই আসেন যাতে দেখেন এবং সিনেমাটা যে তাও জন্য যে কোনো ক্রিয়েটিভিটির পেছনে তো যদি মানুষই না দেখেন, মানুষই যেটা না পৌঁছান, মানুষের কাছে না পৌঁছাতে পারি আমরা, তাহলে তো সেটা লাভ নেই কোনো। তো সেটা রয়েছে, সেই একটা, আমি উৎকণ্ঠা ঠিক বলবো না, একটা প্রেয়ার রয়েছে যে সবাই যাতে আসে যাতে। আর বাকিটা হচ্ছে যে এই শেষ মুহূর্তের যে প্রেশারটা আছে সেটা আছে, সেটা সিনেমার দিক দিয়েও প্রেশার, মানে এই ডিস্ট্রিবিউশনের পার্টটা রয়েছে, প্লাস হচ্ছে আর 2-3 দিন হাতে আছে। আমরা নিজেরাও ভাবছি যে আরও কী করে এটাকে আরও মানুষের কাছে পৌঁছানো যায়, সেই সব রয়েছে। ঠিক আছে, এমনি আদারওয়াইজ ঠিক আছে, ক্লান্ত আছি একই সঙ্গে। যেটা বলার যে বেলার ক্ষেত্রে এটা একটা ব্লেসিং বলা যায়, এবং 29 তারিখের এই মাসে যে ছবিগুলো আসছে তার ক্ষেত্রেও যে প্রাইম টাইমে শো আসছে এবং এই প্রত্যেকটা হলে, সেটা বাংলা ছবির জন্য খুব ভালো একটা জায়গা। তো সেখানে আপনার প্রথম ছবির ক্ষেত্রে এরকম একটা উদ্যোগ রয়েছে। দেখো, মানে আমি তো মানে মানে কী বলবো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে ইনসাইডার যদি ভাবো, আমি তো সেরকম নই, আমি বাইরের থেকেই কাজটা শুরু করছি। হ্যাঁ, ওখানে অনেক আমার বন্ধু রয়েছেন, অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, কিন্তু আমি একই সঙ্গে এটাও নই যে আমি খুব রেগুলার ছবি বানাচ্ছি বা এরকম কিছু তো নয়। অনেককে চিনি বা অনেকের সঙ্গে একটা সৌভ্রাতৃত্ব রয়েছে, কিন্তু আমি বলবো আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এরা, এই ইন্ডাস্ট্রির মানুষেরা, সেটা আমি বলবো যে ভীষণ রকম, আমি বলবো আমি লাকি, আমি রিয়েলি ফরচুনেট যে আমি বোম্বাদাকে বলেছি যে আমার ট্রেলারটাকে শেয়ার করতে। বোম্বাদা কিছুক্ষণের মধ্যে দেখলাম বললো হ্যাঁ পাঠিয়ে দে, কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দিল। দেবকে বললাম দেব যদি ট্রেলারটা শেয়ার করো, সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে দেখলাম শেয়ার করেছে। জিতকে বলেছি, জিত কোনো সময় হয়তো করে দেবে। বাকিরাও সবাই, আমি মনে হচ্ছে আমি ছবির ব্যাপারে পরামর্শ নিতে সবার আগে গেছি হচ্ছে মহেন্দ্র সোনির কাছে, মণিদার কাছে গেছি, SVF-এর মণিদা যতটা তার নলেজ দিয়ে আমাকে সাপোর্ট করেছে, ডেকে নিয়ে এসছে অফিসের অন্যান্য যারা ওদের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে এসে বলেছেন যে অনিলদাকে সাপোর্ট করতে হবে। এবং সবাইকে আমি বলছি, মানে এই যে আইনক্স পিভিআরের ক্ষেত্রে পঙ্কজ লাডিয়া হোক, আমাদের সঙ্গেই আমাদের ছবিতেই রয়েছে ইন্দ্রনীল, আমাদের বা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে রেগুলার যোগাযোগে রয়েছে, বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তারাও আর কি, যে তোমাদের যারা সহকর্মী রেগুলার যাদের সঙ্গে কাজ করে, তারাও সবাই যে বেলার ক্ষেত্রে তারা যেভাবে সাপোর্ট করেছে এবং যেভাবে এগিয়ে এসছে সাপোর্ট করছে, এটা আমি সত্যি আমি বলবো যে আমি লাকি। এবং সবচেয়ে বড় কথা যে যেটা তুমি বললে যে এমন একটা সময় ছবিটা লঞ্চ করছে, যেটা হচ্ছে যে আমাদের সবার কাছে একটা, মানে আমি বলবো এটা মানে একটা ব্লেসিং। কারণ হচ্ছে যে বাংলা ছবি আগেও অনেক ভালো ভালো বাংলা ছবি হয়েছে, বাংলা ছবির নিয়মিত ভালো বাংলা ছবি হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি নিজেই অ্যাজ এ ভিউয়ার ভাবতাম যে সেই ছবিটা দেখার ইচ্ছে ছিল, দুপুর 1টার সময় হলপে মানে ছবির টাইমিং দিয়েছে, কী করে দেখবো, শুধু অফিস করি। কিন্তু এই যে একটা উদ্যোগ রাজ্য সরকার নিলেন, এবং যেটা বাংলা ছবির ক্ষেত্রে আমি বলবো এটা মানে একটা টার্নিং পয়েন্ট আমার মনে হয় যেটা। এবং রিসেন্টলি বাংলা ছবির ক্ষেত্রে দর্শক আস্তে আস্তে ফিরছেও, অনেক ভালো, বেশ কয়েকটা ভালো ছবি ভালো ভালো বাণিজ্য করেছে। এবং এক একটা ছবির মাঝখানে তার মধ্যেও আসে, ধরো এই ধূমকেতু কৌশিকদার ছবি, দেবের ছবি,
শুভশ্রীর ছবি, সেটা রুদ্রনীলের ছবি, সেটা এমন জায়গায় একটা গিয়ে মানে আমি বলবো যে পৌঁছে গেছে, সেটা একটা ছবি একসঙ্গে যখন সাফল্য পায় একই সঙ্গে সে ইন্ডাস্ট্রিটাকেও তুলে ধরে। ঠিক আছে, এই যে ধরো, এবং আজকে এমন একটা সময় আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করি না, সেই পৃথিবীটা বেসিক্যালি হচ্ছে কোলাবোরেশনের সময়। সবাই সবাইকে কোলাবোরেট করে বাঁচতে হবে। ধরো আজকে আমাদের এখানে চলে এলো হচ্ছে বহুরূপের সোম এলো, ঠিক আছে, ঋতুপর্ণা ডাকলো ওকে যে তুই চলে আয় বিট্টু, এখানে এসে আমরা ছোট্ট করে বহুরূপের প্রমোট করলাম। আমি যদি সোমকে বলি সোম আমাদের এই কাজটা করে দাও, ডেফিনেটলি ও করে দেবে, আমি জানি। এই যে একই সঙ্গে বাঁচা এবং কোলাবোরেশনের যে সময়টা, কোলাবোরেট করে বাঁচা, এতে কী হবে, ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করলে আমরা সবাই গ্রো করব। প্রথম ছবির ক্ষেত্রে যদি বলি বায়োপিক, আমি প্রচুর জায়গায় পরিচালক থেকে শুনেছি যে বায়োপিক করা বেশ শক্ত এবং প্রত্যেকটা তথ্য সঠিক হতে হবে, সেগুলোকে রিসার্চ করার আছে, খোঁজ খবর নিতে হবে। আপনার ক্ষেত্রে যদি বলি প্রথম ছবিতে বায়োপিক কেন বেছে নিলেন? দেখো, আমার নিজের যেহেতু আমার যে কেরিয়ারটা, সেক্ষেত্রে তো অনেকটাই সাংবাদিকতার কেরিয়ারে তো এই কাজগুলো আমাদের করতেই হয়। আমরা গল্প বলি, আমরাও দিনের শেষে কোথাও গিয়ে গল্প বলি। তুমি ধরো যে একটা ইন্টারভিউ করছো, তার গল্পটা বলছো, ঠিক আছে, তার 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 প্রেমের গল্প হতে পারে, তার বিচ্ছেদের গল্প হতে পারে, আলটিমেটলি গল্প বলি, আমরাও গল্প বলি। আমরা একটা রক্তবংশ মানুষের গল্প বলি। তো এইটা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ডিএনএটা কিন্তু চলে এসেছে, যে আমরা যে গল্পগুলো বলি বেসিক্যালি হচ্ছে সেটা হচ্ছে রক্তমাংস মানুষের গল্প বলি। বেলাদের ক্ষেত্রেও সেটাই, মানে আমার মনে হচ্ছে যে এই বায়োপিকে যেগুলো আমি আমার এই লাস্ট বলবো যে মানে পুরো সাংবাদিকতা ক্যারিয়ার নয়, ডেফিনেটলি লাস্ট 13-14 বছরে হ্যাংলা চালাতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, এবং বেশ কিছু মহিলা তারা যারা রান্না নিয়ে প্যাশনেট, রান্না নিয়ে কিছু করতে চান জীবনে, বা ওই প্যাশনটাকে আলটিমেটলি বাড়ির চার দেওয়াল থেকে বেরিয়ে এসে হয়তো আমাদের একটু হ্যাংলা, তাদের হয়তো সামান্য কিছু একটা অনুঘটের কাজও আমরা করেছি হয়তো, সেক্ষেত্রে তারা যেভাবে তাদের কেরিয়ারগুলোকে চেঞ্জ করেছেন, কেউ হোম শেফ হয়েছেন, কেউ ক্লাউড কিচেন চালান, কেউ হয়তো দেখা যাচ্ছে যে আমি দেখেছি যে কেউ হয়তো ইউটিউব চ্যানেল করেছেন, কেউ হয়তো রেস্টুরেন্ট করেছেন, এরকম আমি দেখেছি। তো এদের যে জার্নিটা সেটা আমরা দেখেছি, এবং আমার মনে হচ্ছে যে এই জার্নিটার গল্পটা কিন্তু অনেক দিন আগে থ্রু বেলাদে এইটা কিন্তু হয়েছিল। উনিও কিন্তু একই রকমভাবে থ্রু রেডিও শো, সেই সময় তো রেডিওই একমাত্র মিডিয়াম, সেই একটা রেডিও শোয়ের মাধ্যমে তিনি কিন্তু বহু মানুষকে এম্পাওয়ার করেছেন, বহু মহিলাকে এম্পাওয়ার করেছিলেন। যে দেখো আলটিমেট যে বেলাদে যে সময় করেছিলেন কাজ, সে সময় হয়তো তার নিজের কাজের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেই সময় মেয়েদের ছিল, কারণ সেই সময় মেয়েদের তাদের অধিকারের জায়গাগুলো তারা জানতো না। আজকের দিনে হয়তো তার মেয়েরা তাদের নিজেদের অধিকারের জায়গাটাকে জানে, তাদের সুযোগ সুবিধা অনেক বেড়েছে, তারা একটা সেম প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারে, বা এই বেলাদের মতন মানুষরা কিন্তু ওই ভিতটা কিন্তু তৈরি করে গেছেন। তাদের তো একটা সেলিব্রেট করা আমাদের দরকার ছিলই, উচিতই, আমাদের আরও বেশি বলা উচিত আমাদের আগের প্রজন্মটা আমাদের জন্য কী রেখে গেছেন। একই সঙ্গে আরও একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সেই সময়েও যেটা ছিল, আজকের দিনেও সেটা রয়েছে। এই যে মেয়েদের কথা, মহিলাদের কথা বললাম, যে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছে, নিজের একটা পরিচয় তৈরি করেছে, নিজের একটা হয়তো রেস্টুরেন্টের মালিক সে নিজেকে বলতে পারছে। সেরকমভাবে এরকম বহু মহিলা আছেন যারা এখনও নিজের একটা স্বীকৃতির জন্য, নিজের একটা আইডেন্টিটির জন্য, মানে সারা জীবন একটা মহিলা তো কারোর একজন স্ত্রী, কারো একজন মা, কারো একজন দিদিও বাঁচতে পারেন না, তারও নিজের একটা আত্মপরিচয় লাগে। তো সেই লড়াইটা কিন্তু এখনও রয়েছে। বেলাদে এরকম এই লড়াইটার একটা মুখ ছিলেন সেই সময়। আজকের দিনেও তার যে কন্ট্রিবিউশন সেটাকে অস্বীকার করা যায় না, ওই ক্রাইসিসটাকেও অস্বীকার করা যায় না। এই ক্রাইসিসটা কিন্তু এখনও আছে। বা বাড়ির চার দেওয়ালের মধ্যে যে মহিলা রান্না করেছেন, সে কিন্তু তার একটা রেকগনিশন চান, একটা পরিচয় চান। তো আমরা যদি সত্যি বলতে পারি, তাকে যদি আমরা বলতে পারি যে শিল্পী, তিনিও একজন শিল্পী, তিনি রন্ধনশিল্পী, তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি নৃত্যশিল্পী নন, তিনি রন্ধনশিল্পী, তিনি ভালো রান্না করেন। এটাও একটা আর্ট, এটাও একটা স্কিল, এটাও একটা ক্রাফট। এটা যদি আমরা বলি তাহলে ক্ষতি কী আছে, আমরা বলতেই পারি। এবং সেটাই বেলাদের গল্পটা সেটা নেই। বেলাদে নিয়ে এই যে রিসার্চটা এবং যে ছবি করব, সেটা কতদিনের ভাবনা ছিল? দেখো, মানে খুব স্ট্রংলি ভাবনা ছিল, হয়তো শেষের দিকটা অনেকটা বেশি ছিল যে সিনেমাটা করব। সিনেমা করতে চাইছিলাম, অনেকদিন ধরেই চাইছিলাম, কিন্তু আলটিমেটলি অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমাদের অন্যান্য অনেক দায়িত্ব থাকে, যে দায়িত্বগুলো আমরা এড়াতে পারি না। তো কিন্তু
এই গল্পটা জানা আমাদের ওই হ্যাংলা থেকেই জানা। মৌমিতা বলে আমাদের একজন রিপোর্টার ছিল, ওকে আমি পাঠিয়েছিলাম বেলাদের খোঁজ দিতে, কারণ আমার মনে হতো বারবার করে যে এই বেলাদের মহিলাটা কে, যে আমার যেমন এখনও মনে হয় যে সাধনা মুখোপাধ্যায় কে, মানে এত রান্নার বই পাই। আমি কিছুদিন আগে খুঁজে বার করেছি শতরূপা বন্দ্যোপাধ্যায় রান্নার বই লেখেন, উনি হচ্ছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, মানে যিনি আজকে একসময় ক্রিয়া সাংবাদিক ছিলেন, যুগান্তরে লিখতেন, নবকল্লোলে লিখতেন, সুক্তরায় লিখতেন। আমাদের ছোটোবেলায় শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় প্রচুর লেখা আমরা পড়েছি। তার স্ত্রী একদিন আমাকে ফোন করেছিলেন যে আমি হ্যাংলা পড়ি, আপনার লেখা পড়ি, তা আমি হচ্ছি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। আমি খুব আপ্লুত, মানে যে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ে আমরা বড় হয়েছি আর কি। তো এরকম বহু মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি রান্না নিয়ে লিখেছেন। তো বেলাদের নামটা ডেফিনেটলি সবার আগে আসে। সেই খোঁজটা নিতে গিয়ে আমি মৌমিতাকে পাঠিয়েছিলাম আমার বাড়ি খুঁজে বার করতে, এবং সেখানে যখন ও গল্পটা নিয়ে ব্যাক করেছিল তখন আমার মনে হয়েছিল এটা কিন্তু এই গল্পটা সিনেমা তৈরি হওয়ার মতন গল্প। সে মানে তার নিজের জীবনে যে লড়াই, এবং সেই লড়াইটাকে জিতে, সেই লড়াইটা জেতার চেষ্টা, এবং সেটা গিয়ে আলটিমেটলি একটা গোটা সোসাইটিকে ইন্সপায়ার করা, এটা একটা সিনেমার গল্পই হতে পারে। যখন এই ছবির কাজ নিয়ে এগোনো এবং এক পরিচালক হয়ে ওঠা, সাংবাদিকতার একটা দীর্ঘ কেরিয়ার রয়েছে এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে ডেবিউ করা, বড় পর্দায় ছবি আসছে, যদি পিছনে ফিরে তাকাতে বলি এই গোটা জার্নিটাকে নিজের কীভাবে ব্যাখ্যা করবেন? আমি বলবো যে দেখো, সবসময় যেটা হয় যে আমার বোধহয় স্বভাবই আর কি, মানে বা নিজেকে আটকাতেও পারি না, যেটা হচ্ছে মানুষ না, আমার মনে হয় যে কমফোর্ট জোনের মধ্যে থেকে সেরকম কিছু করতে পারে না। মানে তাকে একটা কমফোর্ট জোন থেকে বেরোতে হয়। কমফোর্ট জোনে থেকে তার ক্রিয়েটিভিটি আসে না। তো ওই কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টাটা, এবং ওই ক্রিয়েটিভ যে জায়গাটা, জোনটাকে সবসময় এক্সপ্লোর করার যে চেষ্টাটা, সেটা করতে গেলে ওই কমফোর্ট জোন থেকে বেরো হতে হয়। আমি সেটাই করে গেছি। আমি সবসময় নতুন নতুন কাজ করবার চেষ্টা করে গেছি, যে স্মুথ হয় না সবসময়, সেই যখনই তুমি নতুন কিছু এক্সপ্লোর করবে। কিন্তু ওই যেটা বললাম যে কমফোর্ট জোনেও থাকা যায় না, কিন্তু আলটিমেটলি দিনের শেষে যে ক্রিয়েটিভ একটা স্যাটিসফ্যাকশন যেটা থাকে সেটা হয়। আমি জানি না এবারে বেলা কেমন বাণিজ্য করবে, জানি না এরপরে কি হবে তাও জানি না, কিন্তু ওই একটা সৃষ্টির একটা আনন্দ আছে, সেটা তারাই নিয়ে যায়। এবং মানে সাংবাদিকতা ডেফিনেটলি হেল্প করেছে অনেক কিছুতে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে আমি যেটা করেছি গল্পই বলতে চেয়েছি আর কি। মানে সেই সাংবাদিকতা, জীবনের গল্প বলেছি সাংবাদিকতা দিয়ে, রিয়েল লাইফ মানুষের, যে রিলের লাইফ নয়, মানে যেটা একদম রক্ত মাংস মানুষের লাইফের গল্প বলেছি। কোনো সময় হয়তো শর্ট ফিল্ম করেছি, কোনো সময় উপন্যাস লিখেছি বা চেষ্টা করেছি। তো এটা রয়ে গেছে আর কি সবসময়। আমি ঠিক সেই জায়গাটা থেকে আসি যে আপনার প্রচুর বই রয়েছে এবং শর্ট ফিল্ম রয়েছে 3টে। তো সেক্ষেত্রে এই যে বড় পর্দায় পরিচালক হয়ে ওঠা, একদম একটা দীর্ঘ ছবি, সম্পূর্ণ ছবি, অনেকটা সময় লেগে গেল কখনো মনে হয়? অবশ্যই লেগে গেল টাইম অনেকটা। তো মানে আমি সে সময়টা মানে কিছু না কিছু করে গেছি, এরকম নয় যে মানে হ্যাঁ ছবি করতে না। দেখো, আমি এটা কথা বলি যে ছবি যারা করতে চায়, এরকম বহু মানুষ আছে যারা মানে অনেক ডেসপারেটলি ছবি করতে যায়। আমরা তো সেরকমভাবে করতে যাই, আমাদের জীবনে যেরকমভাবে জীবনটা এসছে সেরকমভাবে অ্যাকসেপ্ট করেছি, বা জীবনে যেরকমভাবে চ্যালেঞ্জগুলো এসছে সেরকমভাবে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু বহু ছেলেমেয়ে আমি জানি যারা হচ্ছে খুব ডেসপারেটলি ছবি করতে চায়, তারাও হয়তো জীবন তাদের সেই সুযোগ দেয়নি, ঈশ্বর তাদের সেই সুযোগ দেয়নি। আমি বলবো লাকি যে একটা আলটিমেটলি ঠিক আছে, দেরি হলেও একটা সিনেমা করেছি। এরপরে প্রতিবারে পরিচালক হয়েছি না, পরিচালক হওয়ার কোনো গুণ আছে কিনা আমি জানি না। আলটিমেটলি সিনেমাটা কেমন হচ্ছে তার উপর নির্ভর করবে, মানুষ দেখলে বলবে কেমন হলো। একসঙ্গে প্রযোজকও, এবং সেক্ষেত্রে একটা বাণিজ্যের চিন্তা তো রয়েই যায় যে ছবি কীরকম ব্যবসা করবে। আমার না একটা জিনিস আপত্তি আছে খুব, মানে আমি এটা গোটা সবাইকে বলতে চাই, সমস্ত সাংবাদিক মহল থেকে আরম্ভ করে এভরিওয়ান, সবাইকে বলতে চাই যে এই যে বলা হয় না প্রযোজকদের শুধুমাত্র আর্থিক চিন্তা, সেটা নয়। একটা সিনেমা একজন পরিচালকের যেমন ইকুয়ালি একজন প্রযোজকের যে কি লেভেল অফ কন্ট্রিবিউশন থাকে একটা সিনেমা তৈরি করার ক্ষেত্রে, এটা যারা জানেন না তারা জানেন না। মানে এটা এরকম নয় যে এটা সিনেমাটা শুধু পরিচালকের, যেহেতু তিনি ক্রিয়েটিভ কিছু কল নিচ্ছেন বা তিনি কিছু ক্রিয়েটিভ একটা ভাবনাকে এক জায়গায় করেছেন, কিন্তু তার পেছনে যে সাপোর্টটা থাকে, শুধুমাত্র আর্থিক সাপোর্ট বলছি না, শুধু তার পেছনে যে প্রডিউসার, তাকে যে পুরো টিমটাকে চালানো, গোটা টিমটাকে
প্রপারলি তার তার ফিনান্স থেকে আরম্ভ করে, তার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে, তার সমস্ত তাদের প্রত্যেক যারা কাজ করছেন তাদের কী বলবো, তাদের একটা কমফোর্ট জোন তৈরি করা থেকে আরম্ভ করে সবটা কিন্তু একজন প্রযোজককে তৈরি করতে হয়। এবং মানে মানে ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিন্তু একজন প্রযোজককে করতে হয়। এবং আমার মনে হয় যে যদি একটা সিনেমা করার ক্ষেত্রে যেমন একজন ডিরেক্টরকে আমরা ক্রেডিট দিই, একই রকম ক্রেডিট, একই রকম ইম্পর্টেন্স কিন্তু একটা প্রযোজককে দেওয়া উচিত। মানে যদি একটা ডিরেক্টরের যদি একটা ইন্টারভিউ নেওয়া হয়, একজন প্রযোজকেরও সেই ইন্টারভিউটা একই সঙ্গে থাকা উচিত আমার মনে হয়, কারণ প্রচুর কন্ট্রিবিউশন তাদের থাকে। পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনা করার ক্ষেত্রে এটা প্রথমবার যেহেতু, কী কী অভিজ্ঞতার সম্মুখীন হলো এবং আপনাকে কি শেখালো? শেখালো বলতে যে হ্যাঁ মানে শিখেছি, অনেক কিছু শিখেছি, যে কীভাবে ছবিটা প্রি প্রোডাকশানটা আরও স্ট্রং হওয়া উচিত ছবিতে, এবং একটা ভালো এডিটার যখন ছবিটাকে সে যখন তার পায়, যেভাবে ছবিটাকে দেখে, সেটা যদি স্ক্রিপ্ট লেভেল থেকেই আরও একটু অ্যাডাপ্ট করা যায়, সেটাও কিন্তু একটা শিক্ষা আর কি। আমার মনে হয় যে আমরা যারা স্ক্রিপ্ট লিখছি বা ছবিটাকে ভাবছি, সেখান থেকেও ভাবা যায় ছবিটাকে, যে মানে ভাবনার জায়গাতেও যদি কিছু মেদ থাকে, সেটাকেও কিন্তু সেখানেই করা যায়, সেটাকে স্লাইস করা যায় ডেফিনেটলি। ছবির কথা যদি আসি, প্রথমে একটা গানের কথা বলে নিই যে খুব ভালো 3টে গান আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি, এবং তার মধ্যে অরিজিৎ সিং রয়েছে, সোমলতা রয়েছে, ঈশিতা রয়েছে। এই যে অরিজিৎ সিং বলতে প্রত্যেকেই তো একটা ইমোশন কাজ করে, তো তাকে রাজি করানো এবং গান একটা, সেক্ষেত্রে কি আপনার একটা তো জার্নি ছিল, এবং আপনার সাথে যেহেতু খুব ক্লোজ এবং খুব ভালো একটা সম্পর্ক, সেক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে? ডেফিনেটলি দেখো, মানে সম্পর্ক জায়গা থেকে ওর মানে আমার ছবি মানে ওর বাড়ির ছবি আর কি অ্যাকচুয়ালি। তো মানে আমার বিশ্বাস এটাই যে ওরমভাবেই দেখে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে মানে অনিলদা ছবি করছে মানে ওকে থাকতে হবে আর কি, এরকম টাইপের ব্যাপার। সে কী হলো না হলো, কত বাজেটের ছবি, কী ছবি, সেটা ব্যাপার নয় আর কি। তো ছোটোবেলা থেকে দেখেছি, ছোটোবেলা থেকে ওকে এরমভাবেই আমরা পেয়েছি, এরমভাবেই আমরা ক্লোজ, আমরা সুখ দুঃখের গল্প করি মাঝে মাঝে। তো যখন দেখা হয়, কিন্তু প্রচণ্ড ব্যস্ত, সবসময় দেখা হয় না, কারণ আমরা যখন এই গানটা দিতে হচ্ছে ওকে, যখন আমাদের গানটা ডেলিভারি করছে, ওর হাতে 30খানা গান সেই সময়, ওটা ভারতবর্ষের গান ওর কাছে। তো সেই জায়গা থেকেও একটা সময় বার করে আমাদের জন্য গান, শুধু গান করা না, একই সঙ্গে ও একটা গান, ওই সংকোচের বিফলতা নিজেরা অপমান, ওই গানটাও অ্যারেঞ্জমেন্ট করেছে একটা কমপ্লিটলি বুদাপেস্টের একটা মিউজিক্যাল ট্রুপ, তাদেরকে দিয়ে স্ট্রিং অ্যারেঞ্জমেন্টটা করেছে, নিয়ে গানটা করিয়েছে, এবং সেই গানটা অসাধারণ একটা গান, মানে যে শুনলে বোঝা যাবে যে সে গানটা কী গান করেছে। তো সুতরাং অরিজিৎকে, এবং দেখো মানে সবের শেষে দেখো তার সঙ্গে এক কথাও বলতে হবে, অরিজিৎকে যদি আমরা একটা বাজে গান দিতাম, সেক্ষেত্রে তো ওর যতই অনিলবদা হোক হোক, ও তো সেক্ষেত্রে ভাবতো, কারণ তো তারও তো নিজের একটা প্রফেশনাল কমিটমেন্ট আছে, ওর অত কোটি কোটি ভক্ত কুল, তারা ওর কাছে, তাদের কাছে একটা প্রত্যাশা আছে তাদের। সেক্ষেত্রে আমি বলবো যে রণজয় যে গানটা বানিয়ে দিয়েছে এবং তমগ্ন যেটা লিখেছে, সেটাও একই রকমভাবে রেসিপ্রোকেট করেছে পুরো ব্যাপারটাকে, আমার মনে হয়। এবং ছবির ট্রেলার, টিজার অনেক ভালোবাসা পেয়েছে, তো সব মিলিয়ে ভিজুয়ালি খুব দর্শক এনকারেজ করছে। কতটা আশাবাদী রয়েছেন এই মুহূর্তে? আমি আশাবাদী, ডেফিনেটলি আশাবাদী, কিন্তু মানে আমার ওই বারবার মনে হচ্ছে যে মানে আমরা কিছু কম হয়ে গেল কিনা, মানে আর কি, সেটা মনে হচ্ছে যে, কারণ তো আমরা এর আগে করিনি, এবং সবটাই আমরা যেটা করেছি, যে দেখো আমরা আমাদের ছোট একটা ইউনিট, ইউ আর পার্ট অফ দ্যাট ইউনিট, আমাদের একটা ছোটো ইউনিট থেকে আমরা চেষ্টা করেছি এটাকে আরও অ্যাম্পলিফাই কীভাবে করা যায়, কীভাবে আরও বড় করা যায়। এরম নয়, আমাদের প্রচুর সিনেমা রিলিজ করার অভিজ্ঞতা আছে। তো সেখান থেকে আমাদের এই নতুন টিম, আমাদের এই লাস্ট 1 মাসে আমাদেরও অনেক উত্থান পতন হয়েছে। তো সেইগুলোর মধ্য দিয়ে আমি টিমটা যেভাবে ওয়ার্ক করেছে, যেভাবে ডেডিকেটেডলি কাজ করেছে, তারপরেও মনে হচ্ছে যে, যদি জানি না কতটা পুরোটা হলো কি না, আশা করি মানুষ হলে একবার এলে আশা করি এইটুকু বলতে পারি, নিরাশ হবেন না।